আসসালামু আলাইকুম। আমি নুসরাত। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন। জীবনও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটেছে শীতল। তার পেছন পেছন চালাকাঠ হাতে তেড়ে এসেছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি-শার্টটি। মুখভঙ্গি অভ্যন্তর গম্ভীর। দৃঢ় কপাল ও ঘাড় বেড়ে ঝরে যাচ্ছে চিকন সুর ঘাম। এই মুহূর্তে রাগে দিক্ত শূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উত্তরচণ্ডী ভাব। সব কিছুতেই কেমন গাছাড়া ভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টিতে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল ধরে দেওয়ার পরেও যদি সে বরাবরই একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টানে ধরার। সেজন্য সে আর দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পস্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন 3 পিস। লম্বা কালো চুলগুলো সযত্নে বেগুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি। স্নিগ্ধ মুখখানায় আপনায় মায়ায় ডাঙর ডাঙর নেত্রজোড়ায় আনন্দের হাসি। এত খুশি কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। 2 দিনই ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে সে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখি নয়, স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে এক কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগানোর ছোট ঘরের নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশার টুংট্যাং শব্দে এসে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেলকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কয়টা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখেই চলতে হবে। কারণ ওই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ক্ষুদ্র বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে, তখন খবর করে ছাড়বে। এইসব ভাবনা ছেদ খাটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করল। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসের পরায় নজর কেড়েছে বেশ। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়াতাড়ি থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে উঠে ওই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ডাবল লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গিয়েছে।
তাই সে দ্রুত চুলের বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভুরু কুঁচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরে পড়ে গেল। এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফেলেছেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়। গরম লাগছিল, যা গরম। আলতা আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু এগিয়ে অনুষ্ঠানের জন্য আনা চালাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চালাকাঠ হাতে তুলে নিল। শীতল ভরাত চোখে তাকালো, হাত দুটো ও থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক ও সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধার নয়, পালা শীতল পালা। অবস্থা বেগ গতির বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করল না শুদ্ধ, তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। একদিন প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছানোর মাত্রই ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কথাবার্তাও তাদের সন্তানরা। সামনের চেয়ারে বসেছেন শারাফাত, শাওন ও শাহাদাত চৌধুরী। এরপরে শাওন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 2টি চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরে শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকে নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার। বছরের একবার ছুটিতে আসেন। বর্তমান মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝেই আসেন ভাই ভাবি, ভাই ভাবিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। এদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠেই দাঁড়াতে, বাইরে থেকে থরথর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলকে পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চালান কাঠ দেখে। বিস্ময়ে ঘোর হারিয়ে ফেলেছেন সকালে। এইটুকু মেয়েকে চালান কাঠ দিয়ে মারতে তেড়েছে। মারলে মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চালান কাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সিতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সাধতে। চালান কাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশে ঘাসা বসিয়ে দেয় তখন কি হবে? ওই ঘাড় গিলে শরীরের শক্ত মার হজম করতে হবে। এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছে শীতল। মুখ থপকে পড়ে যাওয়ার উত্তম ক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। মায়ের গতি একটু শিথিল করা মাত্রায় পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখল না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানে বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সিতারা চৌধুরী দ্রুত বেগে চালান কাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বেয়াদব, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েটাকে চালান কাঠ দিয়ে কেউ মারে? মেরে মরে যাবে তো মেয়েটা। যাক, মরে যাক, এরকম বেয়াদব মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্র রূপ ধরলি কেন? হ্যাঁ? এক কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপূর্ণ দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে
হাউমাউ করে কেঁদেছে, চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেগুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুটছে, আরেকবার বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সিতারা চৌধুরী তার হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে রাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি না? পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিসাবের মেয়েরা এত সস্তা না, সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে। বলেছিলাম? শুদ্ধ ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পর পর মাথা নড়ালো, অর্থাৎ শুদ্ধ বারণ করছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধর মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। তখন শারাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়েরা গায়ের হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন, প্রয়োজনে গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এই কথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দিবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন। তাচ্ছিল্যর নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুখ তো নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুত থাকে। তবুও তিনি দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সামনে সামান্য ছিঁড়ে ফোটাও দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা, মা কিংবা কাজিন। এই কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে থান থান হয়ে ছিঁড়িয়ে গেল চারদিকে। শখের মোবাইলটিকে করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বড় লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন শারাফাত চৌধুরী কিছু বলার আগেই সাফওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করল, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলই ফোপাতে ফোপাতে বলল, টি টি টিকটক করছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকাতেই পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমেও করেছি। একথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গড়িয়ে পড়ল শীতলের দিকে। বলে কি এই মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধরালো, তোরা জানতি না? দু বোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্তের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। এক কথায় তারা জানত শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বুঝার বুঝে গেল, এরা তিনজনই একই ঘাটের মাঝি। এই তো বেশ কিছুদিন আগে একটা উড়ো খবর তার কানে এসেছে যে এদের একজন প্রেম করেছে টিউশনির টিচারদের সঙ্গে আর একজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। সে খোঁজ নিয়েছে যদিও, এবং জেনেছে এসব কিছুই না, তাই কিছু বলে নি, কিন্তু এখন বলতে হবে। তারা নিজেরা করে না ঠিক আছে, কিন্তু আরেক পণ্ডিতকে বারণ করলো না কেন? 2 থাপ্পড় দিয়ে প্রেমের ভূত ছুটালো না কেন? যেহেতু করেনি তাই তারাও সামনে অপরাধী। অপরাধের সূত্র ধরে তাদেরও পানিশমেন্ট পেতে হবে। এসব ভেবে এদের দিকে তাকিয়ে গেলে সাফওয়ান চৌধুরী থামালেন। 3 বোনকে
মিছিমিছি খুব করে বকলেন। মেজ বাবার বকাঝোকা শুনে শখ, স্বর্ণ ও শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকে পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার মতো কর্মক্ষেত্রে উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাফাত ও সাফওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন, বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার ৩ সন্তান। সায়ন বুদ্ধ শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় বাপের রাজনীতিবিদ সে। শুদ্ধের পড়াশোনা চলমান এবং সে একজন সায়েন্টিস্ট। কাজের সুবিধার্থে প্রায় সময় ঢাকায় থাকেন। সুযোগ বুঝে ২-৪ দিনের জন্য বেড়াতে আসে। আর শখ বর্তমানে ডাক্তারি পড়ছে। সাফওয়ান চৌধুরী হচ্ছে চৌধুরীর নিবাসের মেজ কর্তা। তার সহধর্মিণী সীতা, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স ১২ বছর। এদের দুজনের চেহারার একই রকম, চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখেরই সমস্যা, বিধায় চশমা পরতে হয় দুজনকে। রোগ শোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে ২-১ ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই, নিমেষের হওয়া স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়ার মাত্রই সিতার মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনকে সেবা শুরু করার জন্য। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমি, তাদের ২ মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স ২য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানে থাকেন। স্ত্রী সহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসনে থাকেন। তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। এ কথা শুনে উনিও কিছু বললেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না। বরং সারাফাত, সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসতেন তাদের। সিতারা, সিরাত, সিমিন ৩ যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজেদের মন মতো। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসনের প্রতিটি সদস্য নামে শুরু স অথবা তালিবেস্য দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করল শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ডাইনিং রুমে শুদ্ধ বসে আছে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, আর ছেলে পেলি না, শেষে কি না ডেন্ডিখোরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো, পায়ের ব্যথায় জান যায় যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হেসেছে। মীর জাফরের দল এক একটা সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না তার। শীতলও খ্যাঁক করে বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। একথা শুনে সায়ন হা হ করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজ মা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ডেন্ডি কি রে বাপ? ডেন্ডি এক ধরনের আঠা। ডানরাইট অ্যান্ডহেসিড নামে আঠাকে ছোট করে ড্যান্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিককে পণ্য জোড়া লাগানো কাজে ব্যবহৃত হয় ড্যান্ডি। এটা এখন নেশা হিসেবে বেড়ে নিয়েছে অনেকে। সায়নের কথা চোখ সিরাতে চোখ কপালে উঠে গেল। উনি তাতকে উঠে বলল, হ্যাঁ রে শীতল, শেষে কি না
আঠাখোরের পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা। আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজো মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজো মা? আঠার দিয়ে কি সব আইটেম বানাবে? আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? এই কথা সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নিব, নয়তো শুদ্ধ ভাই চালা কাঠ ভাঙবে তার পিঠের উপরে। ফার্স্ট টাইম একটু ভুল হতে পারে, পরের বার থেকে সবগুলো ঠিক করে বলবো। আর যাদের কাছে গল্পটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন।